এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নাসিরউদ্দিন সাহেব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক বৃন্দ, ছাত্রছাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাসারা নুরানি একাডেমি এটা তো আমার নিজের পাড়ারই একটা প্রতিষ্ঠান, এবং আপনারা যে এত সুন্দর করে পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত উদ্যোক্তা এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার 9টা থেকে একটা প্রোগ্রাম ছিল, তো আমি ওই প্রোগ্রামে যাওয়ার জন্য গ্রামে চাকমারকুলি ইউনিয়নে, তো ওরা বসে আছে, আমার যেতে হবে, এই কারণে আমি আগেই সময়টা চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে। আর নুরানি একাডেমির সার্বিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা অথবা অন্য যে কোনো সহযোগিতার জন্য আমি সবসময় আপনাদের পাশে থাকবো। এটা উন্নয়ন শিক্ষা এখন সবাই নিচ্ছে, পিএইচডি, এমএ, কিন্তু ভালো মানুষ হয় কিনা এটা হলো সন্দেহ। অনেক বড় বড় অফিসার দেখেছি আমি, আমাদের কাছে আছে অনেকেই, বাবা মা তাদেরকে দেখে না। একটা সংখ্যালঘু ভদ্রমহিলা আসলো, সে সারা জীবন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কাজ করেছে, তার একমাত্র সন্তান, তার সেই সন্তানটা তার জমিটুকু কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তা আমরা সেই রকম শিক্ষা চাই না, আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষা মানুষকে মানবিক করে, মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। অনেক শিক্ষিত মানুষ কিন্তু ভালো মানুষ না। তা আমি অভিভাবকবৃন্দকে বলবো একটু খেয়াল রাখবেন। আর আমরা ধরেন, এটা উপদেশ না, আমরা দেখেছি যে ছোটবেলা থেকে আপনার শিশুর সন্তানকে আপনি আগলে রাখেন, এটাও ঠিক, কিন্তু তারে কিছু কিছু দায়িত্ব দিতে হবে, বাড়ির কাজের দায়িত্ব দিতে হবে। সে তখন তার মধ্যে লিডারশিপ গড়ে উঠবে। তখন ছোটবেলায় যদি একটু দায়িত্ব দেন, এই কাজটা তুমি করো, এই কাজটা তুমি করো, তখন দেখবে তার মধ্যে একটা লিডারশিপ ভাব চলে আসবে। সে তখন লিড দেবে এবং সে খুব ভালো করবে, লেখাপড়াও ভালো করবে। সে শুধু লেখাপড়া অনেক সময় বিগড়ে যায়। আমি দেখেছি অনেক ভালো ছাত্র দেখবেন যে ম্যাট্রিকের পর, ইন্টারমিডিয়েটের পর সে আর পড়াশোনা করতে চায় না। এবং তার মধ্যে যদি আপনি আপনাকে সাহায্য করার অথবা সংসারের দায়িত্ব নেওয়ার কাজগুলো দেন, সে আস্তে আস্তে পরিপক্ক হয়ে বড় হতে থাকে এবং সে খুব ভালো করে। এটা এদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। নুরানি মাদ্রাসার লেখাপড়া খুব ভালো, আরবি, বাংলা, ইংরেজি, হাতের লেখা সবগুলোই ভালো। জাপানে এখানে আমাদের শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা আছেন। জাপানে কিন্তু প্রাইমারি স্কুলে অত বেশি লেখাপড়া করায় না তাদের। জাপানে কি আচরণ শেখায়, সে বাবা মার প্রতি কিরকম আচরণ করবে, সে সমাজের প্রতি কিরকম আচরণ করবে, সে কিভাবে তার জুতা কতটুকু পরবে, কাপড় চোপড় পরবে, তার কাপড় সে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সামাজিক কাজগুলা, পারিবারিক কাজগুলো শিক্ষা দেয়। তো প্রাইমারি স্কুলে কম লেখাপড়া করে জাপান কি পিছিয়ে আছে? পিছিয়ে না। আমাদের এখানে অনেকগুলা বই, তো আমরা কি আগে আছি না? এগুলা আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হওয়া দরকার। আমি দেখি ছোটবেলা থেকে কেউ কেজি স্কুলে ইংলিশ মিডিয়াম পড়তেছে, কেউ আরবি পড়তেছে, কেউ নুরানি পড়তেছে, কেউ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেছে। জাতি কিন্তু ছোটবেলা থেকে আমরা বিভক্ত হয়ে উঠছি, একই এক কারিকুলাম না। পৃথিবীর অনেক দেশে, বেশিরভাগ দেশে বোধহয় সব মিলে একটাই। বাংলাদেশের নানা রকম সিস্টেম আছে, মাদ্রাসা, নুরানি, ক্যাডেট কলেজ,
তারপর প্রাথমিক বিদ্যালয়, বাংলা, ইংরেজি, অনেকগুলো। ছোটবেলা থেকে আমরা জাতি মনে হয় শিক্ষা নিয়ে বিভক্ত হয়ে বড় হচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে দেখা করে ভালোই লাগলো। এখানে আপনারা উপভোগ করবেন আপনাদের বাচ্চাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং এইসব সৃজনশীল। এটা একসময় খুব প্রচলন ছিল স্কুলে। আমরা এই লাইব্রেরিতে এসে আমরা নিজেরাই বিতর্ক প্রতিযোগিতা করেছি, কবিতা আবৃত্তি করেছি, তারপরে সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছি, গান, নাটক, তারপরে এইসব প্রতিযোগিতায় আমরা করেছি ছোটবেলায়। এখন কালের পরিক্রমায় আমার মনে হয় যে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এগুলো অনেকাংশে হ্রাস পেয়েছে। তো আমাদের সরকার আসার পর তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে বাচ্চাদেরকে তাদের কেরিয়ার গড়ার জন্য তিনি এই যে নতুন প্রতিযোগিতা শুরু করেছেন। এখানে আপনার সকলে ক্রীড়া প্রতিযোগিতা। আমরা চাই ক্রীড়াকে আমাদের সন্তানরা পেশা হিসেবে বেছে নেয়। সারা বিশ্বে কিন্তু ক্রীড়া একটা পেশা, ভালো পেশা। এই যে মেসি, রোনালদো যা ইনকাম করে, বোধহয় বাংলাদেশের অনেক ধনীরাও অত ইনকাম করে না। বসুন্ধরা গ্রুপও অত বোধহয় বছরে ইনকাম করে না, সে যত ইনকাম করে একজন খেলোয়াড়, বিখ্যাত খেলোয়াড়। তো ক্রীড়াকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের ছেলেরাও তো পারবে ইনশাআল্লাহ। ক্রিকেটে তো এখন 7 নম্বরে চলে আসছে ওয়ার্ল্ডে। ফুটবলও ভালো করবে, সবকিছুতেই ভালো করবে। তো আমরা এই যে ক্রীড়াকে উৎসাহ দিচ্ছি, মাদক থেকে মুক্ত থাকবে আর নিজে থেকে গঠন করবে। এবং ক্রীড়াকে যদি পেশা হিসেবে বেছে নেয়, এটা একটা সৃজনশীল। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সে ভালো থাকবে, চরিত্র ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। আপনারা ক্রীড়া, আমরা দেখি অনেক গার্জিয়ান শুধু পড়াশোনার উপর খুব বেশি মনোযোগ দেয়, ছেলেদেরকে শাসন করে। তো পড়াশোনার পাশাপাশি যদি আপনারা ক্রীড়া এবং সামাজিক কর্মকাণ্ডে ছেলেদেরকে উৎসাহিত করেন, দেখবেন যে আপনার ছেলে একটা ভারসাম্যভাবে বড় হচ্ছে, একটা ব্যালেন্স তারা বড় হচ্ছে, সবকিছুতে তাদের নজর থাকছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। নিজের ছেলেদেরকে, নিজের সন্তানদেরকে মাদক মুক্ত রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আপনারা যারা এখানে গার্জিয়ান এসেছেন, আমাদের লোকজন এসেছেন, এই মাদকের জন্য শুধু পুলিশ, আমি সবসময় বলি, শুধু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ একার পক্ষে সম্ভব নয়। সমস্ত রাজনৈতিক দল মিলে, সামাজিক শক্তি মিলে পাড়ায় পাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এবং সেই যাত্রায় আপনাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমার কাছে মনে হয় যে এটা এখন সময়ের দাবি। এই গোলা বড়া ধন, এই গলা বড়া গান, সব তোমারই তো দান গো দয়াময়। এই বাটিয়ার সুর, এই রোদের দুপুর, এই জড়া হাওয়া তোমারই তো কথা কয়। এই গোলা বড়া ধন, এই গলা বড়া গান, সব তোমারই তো দান গো দয়াময়। এই বাটিয়ার সুর, এই রোদের দুপুর, এই জড়া হাওয়া তোমারই তো কথা কয়। এই মাটি আসমান সব তোমারই মহান, তবু আরাধনা এই অন্তরে দাও। এই নতুন বচন, এই নতুন প্রভাত, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একদিকে সুনীল বঙ্গোপসাগর, অন্যদিকে সুউচ্চ হিমালয়, এর মাঝে এক বিস্তীর্ণ সবুজ সমতল। এই সমতটের মানুষগুলো বারবার সংগ্রাম করেছে, লড়াই করেছে অধিকারের জন্য। 1952, 1969 আর 1971 এই সবুজ সমতটে ঝরে পড়েছে রক্ত। সবুজের সামনে আনায়ের রক্তের ফুলে পড়ে জন্ম নিয়েছে একটি নতুন পতাকা, এক নতুন ভূখণ্ড, এক নতুন পরিচয়। জন্ম নিয়েছে এক নতুন নাম, সে নাম বাংলাদেশ, আমার চিরাপন বাংলাদেশ।
জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার, জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার। আমাদের বুকে আছো তুমি, সবার প্রিয় জন্মভূমি, তুমি রূপকথার যুবক, স্বাধীনতার অহংকার। প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল, জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তুলাবি। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল, জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তুলাবি। পরাজিত করেছিলে তুমি একাত্তরের পাক হানাদার। প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো সালাতের গুরুত্ব। তো চলুন সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যাক। সম্মানিত উপস্থিতি, ইমানের পরে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা 121 বার সালাতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, অর্থাৎ তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে